অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। পিলখানা ঘটনার অনেক বিষয়ে তদন্ত চালানোর স্বাধীনতা সেনা তদন্ত কমিটির ছিল না। সরকার কর্তৃক বেঁধে দেয়া চৌহদ্দি ও সীমাবদ্ধতার মধ্যে সেনা তদন্ত দল সম্পূর্ণভাবে ক্ষমতাহীনভাবে কেবলমাত্র সরকারি নির্দেশ মোতাবেক নামমাত্র তদন্ত চালাতে বাধ্য হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বাধীন তদন্তের ক্ষেত্রে সরকার কিছু গাইডলাইন বেঁধে দিয়েছিল। তদন্ত দল সে গণ্ডির বাইরে যেতে পারেনি। পিলখানা হত্যাকাণ্ড ঘটার 10 মাস পরেও সিআইডির তদন্ত কমিটির প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি। তদন্ত কার্যক্রম। বিডিআর বিদ্রোহ তদন্তে সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিআইডি পৃথক পৃথক 3টি তদন্ত কমিটি গঠন করেছে। গঠনকালে প্রতিটি তদন্ত কমিটিকে তাদের রিপোর্ট জমা দেওয়ার সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়, কিন্তু কোনো কমিটি প্রথমে বেঁধে দেওয়া সময়ে প্রতিবেদন জমা দেয়নি। সেনাবাহিনী নেতৃত্বাধীন তদন্ত প্রতিবেদন। পিলখানায় নারকীয় হত্যাকাণ্ডের পর লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে 20 সদস্য বিশিষ্ট সেনা তদন্ত কমিটি গঠিত হয়। সর্বশ্রেণীর মানুষের প্রত্যাশা ছিল এই তদন্ত কমিটি প্রকৃত তথ্য উদ্ঘাটন করবে। এই নারকীয় হত্যাকাণ্ডের নেপথ্যে হোতা কারা, কে কে এর সাথে জড়িত ছিল, তাদের প্রকৃত উদ্দেশ্য কি ছিল এবং এতে কারা উপকৃত হয়েছিল। পিলখানা বিপর্যয়ের ব্যাপারে কতিপয় মন্ত্রীর বিভ্রান্তিকর নিজস্ব বক্তব্য শুনে সাধারণ জনগণের আরও বেশি কৌতূহলী হয়ে প্রকৃত তথ্য জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। তাদের বিশ্বাস ছিল সেনা তদন্ত দল পুঙ্খানুপুঙ্খ যথার্থ তদন্তের মাধ্যমে অন্তত পিলখানা মহাবিপর্যয়ের সত্যিকার চিত্র তুলে আনবে এবং সব ধরনের বিভ্রান্তি, দ্বিধাদ্বন্দ্ব এবং ক্ষমতাসীন ও বিরোধী দলসমূহের অভিযোগ ও পাল্টা অভিযোগ প্রভৃতি দূরীভূত করবে। 2.5 মাস ব্যাপী ব্যাপক তদন্তের পর সেনা তদন্ত দলের প্রতিবেদন তৎকালীন সেনাবাহিনীর প্রধান মঈন ইউ আহমেদের কাছে জমা দেয়া হয়, কিন্তু এ প্রতিবেদনের বিষয়বস্তুর কিছুই জনসম্মুখে প্রচার করা হয়নি। এর ফলে এক শ্রেণীর সংবাদপত্র বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে কিছু মন্তব্য প্রকাশ করে। তাদের মতে, পিলখানা ঘটনার অনেক বিষয়ে তদন্ত চালানোর স্বাধীনতা সেনা তদন্ত কমিটির ছিল না। সরকার কর্তৃক বেঁধে দেয়া চৌহদ্দি ও সীমাবদ্ধতার মধ্যে সেনা তদন্ত দল সম্পূর্ণভাবে ক্ষমতাহীনভাবে কেবলমাত্র সরকারি নির্দেশ মোতাবেক নামমাত্র তদন্ত চালাতে বাধ্য হয়েছে। পত্রপত্রিকার এমন মন্তব্যে জনগণ মারাত্মকভাবে হতাশ ও উদ্বিগ্ন হয়েছে, কারণ এর ফলে এ হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট বিদেশি হোতাদের এবং স্থানীয় চরদের চিহ্নিতকরণে বহু স্পর্শকাতর বিষয়ে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চালানো সম্ভব হয়নি। ঢাকার একটি নেতৃস্থানীয় বাংলা দৈনিক মানবজমিন 13 মে 2009 অভিযোগ করেছে যে সরকারি বাধ্যবাধকতা এবং গাইডলাইন মানতে বাধ্য থাকার প্রেক্ষিতে সেনা তদন্ত দল তদন্তে বেরিয়ে আসা অনেক স্পর্শকাতর বিষয় প্রতিবেদনে উল্লেখ করতে পারেনি। যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ঘটনার সাথে জড়িত ছিল তাদের নামও তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তদন্ত দলের সেসব বিষয়ে তদন্ত করার ক্ষমতাও ছিল না। তদন্তে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম বিভিন্নভাবে আসলেও তদন্ত প্রতিবেদন সে আলোকে প্রস্তুত করা হয়নি, কারণ মদতদাতা ও উস্কানিদাতাদের অনুসন্ধান চালানোর অধিকার তদন্ত কমিটিকে দেয়া হয়নি। তদন্ত কমিটি তাদের ব্যাপারে প্রচুর তথ্য সংগ্রহ করেছে। অন্য একটি বাংলা দৈনিক সুনির্দিষ্টভাবে লিখেছে, সরকারের চাহিদা মোতাবেক তদন্ত প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে অনেক তথ্যই স্থান পায়নি, কেননা সেগুলো সেনা তদন্ত দলের চৌহদ্দির বাইরে ছিল। বিডিআরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের মন্তব্য, সেনাবাহিনীর নেতৃত্বাধীন তদন্তের ক্ষেত্রে সরকার কিছু গাইডলাইন বেঁধে দিয়েছিল। তদন্ত দল সে গণ্ডির বাইরে যেতে পারেনি। বিডিআর কমিটি জওয়ানদের দাবি দেওয়ার প্রশ্নে তাদের সাথে শাসক দলের নেতৃবৃন্দের বৈঠকে সুস্পষ্ট প্রমাণ ও দলিল সংগ্রহ করেছে। বিডিআরের অবৈধ প্রতিনিধিরা কোথায়, কখন, কার সাথে দেখা করেছে সেসব তথ্যও সংগ্রহ করা হয়েছে। এসব তথ্যের কিছুই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এই হত্যাকাণ্ড সংগঠনে বাইরের কোনো দেশ থেকে অর্থ এসেছে গঠন করার ক্ষমতা তদন্ত দলকে দেয়া হয়নি। বিডিআর জওয়ানদের অসন্তোষ এ দাবি সম্পর্কে প্রতিবেদনে বলা হয় যে চক্রান্তকারীরা চাতুরদের সাথে এগুলো সেনা বিরোধী অবহ সৃষ্টিতে ব্যবহার করেছে। সেনা তদন্ত দলের সদস্যরা এ ধরনের শপথে আবদ্ধ ছিলেন যে তারা তদন্ত প্রতিবেদনের কোনো তথ্য সংবাদ মাধ্যমে কিংবা সেনাবাহিনীর বাইরে কারোর কাছে প্রকাশ করতে পারবে না। 10 মে 2009 এ ধরনের একটি হলফনামায় তাদেরকে সই করতে হয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর নেতৃত্বাধীন তদন্ত দলকে পূর্ব শর্ত দিয়ে মূলত বেঁধে ফেলা হয়। ফলে এ বিপর্যয়ের পেছনে বহিঃশক্তির ব্যাপারে তদন্ত করত চিহ্নিত করার এখতিয়ার তদন্ত কমিটিকে দেওয়া হয়নি। সেনা তদন্ত দলের তদন্ত ও প্রতিবেদনকে কেন্দ্র করে কোনো দৈনিকের মন্তব্য ও অনুমান সরকারের ভাবমর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সংবাদপত্রের মন্তব্য ও তথ্য বিকৃত ও অসত্য। এমন ধরনের কোনো প্রতিবাদ তাৎক্ষণিক সেনাবাহিনীর কাছ থেকে আসেনি। এ অবস্থায় সংবাদপত্রের ওইসব মন্তব্যকে কতিপয় মন্ত্রী কাল্পনিক উপাখ্যান বলে উড়িয়ে দিয়েছেন। বাণিজ্যমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খানকে সাংবাদিকরা এ মর্মে প্রশ্ন করেন যে যদি পত্রিকায় প্রকাশিত ওইসব তথ্য মন্তব্য অসত্য ও ভিত্তিহীন গল্পই হয়ে থাকে তবে সেনা তদন্ত দল কেন সেগুলো প্রত্যাখ্যান করে প্রতিবাদ করছে না? এ প্রশ্নের মুখে পড়া গ্রহণযোগ্য কোনো উত্তর না দিয়ে বাণিজ্যমন্ত্রীকে উঠে যেতে দেখা গেছে। এ অবস্থায় কদিন পরেই আইএসপিএর থেকে এক প্রেস নোটে দাবি করা হয় যে কোনো দৈনিককে প্রকাশিত প্রতিবেদন অনুমান নির্ভর ও ভিত্তিহীন। আইএসপিআর এর এমন দাবি জনগণের কৌতূহল নিবৃত্ত করতে পারেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি বিডিআর সদর দপ্তরে সেনা কর্মকর্তা নিধনের বিষয়ে তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে 12 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। অন্যান্যদের মধ্যে বিডিআরের মহাপরিচালক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রতিনিধি এবং অ্যাডভোকেট জেনারেল এ কমিটিতে অন্তর্ভুক্ত ছিলেন। উল্লেখ্য যে এর আগে 26 ফেব্রুয়ারি 2009 স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের নেতৃত্বে 26 সদস্য বিশিষ্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত কমিটি গঠন করা হলে বিভিন্ন মহল হতে প্রবল আপত্তি ও প্রতিবাদ উঠলে সে কমিটি বাতিল করে 2 মার্চ আনিসুজ্জামানের নেতৃত্বে নতুন কমিটি গঠিত হয়। এ কমিটিকে 7 দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করে 9 মার্চ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে প্রতিবেদন তৈরি করতে ব্যর্থ হওয়ায় এই সময়সীমা মোট 4 বার পরিবর্তিত ও পুনর্নির্ধারিত হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার প্রথম সময়সীমা ছিল 9 মার্চ 2009। পরে কমিটিকে আরও 7 কর্মদিবস সময় দেওয়া হয়। 23 মার্চ কমিটি আরও 4 দিন সময় পায়। 30 মার্চ 2009 কমিটিকে 1 মাস সময় বাড়িয়ে দেওয়া হয় যাতে কমিটি পিলখানা সেনা কর্মকর্তা নিধনের যথাযথ তদন্ত চালাতে পারে। কমিটির চেয়ারম্যান সাবেক আমলা তদন্ত প্রতিবেদন প্রসঙ্গে বলেন, আমরা যা শুনেছি, যা দেখেছি এবং যা কিছু অনুধাবন করেছি সে ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করেছি। এটা কোনোভাবেই অনুমান কিংবা গুজব ভিত্তিক নয়। কমিটি প্রমাণ পেয়েছে বিদ্রোহীরা বিডিআরের মহাপরিচালক ও উপমহাপরিচালক সহ 57 জন সেনা কর্মকর্তাকে খুন করেছে, অস্ত্রাগার লুণ্ঠন করেছে, সেনা কর্মকর্তাদের মালিকানাধীন 16টি গাড়ি পুড়িয়ে দিয়েছে, অন্য 18টি গাড়ি ভাঙচুর করেছে, কর্মকর্তাদের আবাসগৃহ লুণ্ঠন করেছে এবং তাদের স্ত্রী কন্যাদের অত্যাচার করেছে। তদন্ত প্রতিবেদনের মতে বিদ্রোহের দিন 25 ফেব্রুয়ারি 2009 133 জন সেনা কর্মকর্তা আগে থেকেই সদর দপ্তরে নিয়োজিত ছিলেন। বাকি 47 জন বিডিআর সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন অংশ থেকে এসেছিলেন। খুন হবার হাত থেকে রক্ষা পান 3 জন লেফটেন্যান্ট কর্নেল, 14 জন মেজর, আর্মি মেডিকেল কোরের 15 জন কর্মকর্তা, ডালভাত কর্মসূচির 5 জন মেজর, বার্ষিক কুচকাওয়াজে অংশ নিতে আসা 1 জন মেজর, দাওয়াতপত্র বিতরণ করতে আসা 5 জন মেজর, পুরস্কার নিতে আসা 7 জন মেজর, 8 জন আঞ্চলিক কর্মকর্তা এবং 14 জন বেসামরিক বিডিআর কর্মকর্তা। আনিসুজ্জামান দাবি করেছেন, সত্য ও বাস্তবের উপর ভিত্তি করে আমরা প্রতিবেদন তৈরি করেছি, অনুমান ভিত্তিক কিছুই নেই। কমিটি মনে করে বিদ্রোহের কারণ ও উদ্দেশ্য এবং এ ঘটনার পেছনে লোকদের চিহ্নিত করা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তদন্ত কমিটি একটি সহযোগী প্রতিষ্ঠানের সহযোগিতায় দেখতে পেয়েছে যে বহু বিডিআর জওয়ান
ও বেসামরিক ব্যক্তি 25-26 ফেব্রুয়ারির পিলখানা হত্যাকাণ্ড, লুণ্ঠন এবং অন্যান্য অপরাধের পরিকল্পনার সাথে জড়িত ছিল। তদন্ত প্রতিবেদনে বলা হয়, অতি সাধারণ দাবিকে সামনে রেখে পর্দার আড়ালে মুখ্য রূপকাররা দেশকে অস্থিতিশীল করার জন্য কলকাঠি নেড়েছিল। তদন্ত প্রতিবেদনে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর চারদিক থেকে সমালোচনা উঠতে থাকলো। 27 মে 2009 সরকার সাংবাদিক সম্মেলনে 309 পৃষ্ঠা সম্বলিত তদন্ত প্রতিবেদনে সরকারের পছন্দকৃত 7 পৃষ্ঠা প্রকাশ করে। এতে প্রমাণিত হয় যে তদন্তে প্রাপ্ত অনেক তথ্যই সরকার গোপন রাখতে চায়। এতে সরকারের স্বচ্ছতা ও সত্যতা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনে আসল বিষয়গুলো গোপন রাখার চেষ্টা করা হয়েছে। গোপন রাখার চেষ্টা করা সত্ত্বেও অনুসন্ধানী সাংবাদিকদের প্রচেষ্টায় এর অনেক কিছু ফাঁস হয়ে যায়। সেনা তদন্ত কমিটি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি প্রতিবেদনে নাকি বিদ্রোহের পেছনে বিদেশি চক্রান্তকারীরা সক্রিয় ছিল বলে ইঙ্গিত করা হয়েছে। তদন্তের জন্য সুনির্দিষ্ট চৌহদ্দি বেঁধে দেওয়ায় তদন্ত কমিটিকে সেসব বিষয়ে অনুসন্ধান চালাতে পারেনি। কোনো বিরোধী দলীয় নেতা নেত্রী আনিসুজ্জামান তদন্ত কমিটির প্রতিবেদনকে একপেশে বলে অভিহিত করেছেন। যেহেতু বিদ্রোহ আওয়ামী লীগ নেতৃবৃন্দে জড়িত থাকার প্রমাণ থাকা সত্ত্বেও তা প্রকাশ করা হয়নি। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনকে এ বলে প্রত্যাখ্যান করেছেন যে সরকার পছন্দ মাফিক তদন্ত প্রতিবেদনের অংশবিশেষ প্রকাশ করেছে। এটা অগ্রহণযোগ্য। সরকার সেনা তদন্ত প্রতিবেদনের ওপর ঢাকনা দিয়েছে। তিনি সেনা তদন্ত দলের প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানান। একটি বিতর্কিত প্রশ্ন হলো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি কি বিক্ষুব্ধ ও শোকাহত সেনা কর্মকর্তাদের পরিবারবর্গ ও তাদের জীবিত সহকর্মীদের সান্ত্বনা দিতে পারবে, যারা বিদ্রোহীদের সাথে সরকারের প্রশ্নবিদ্ধ আচরণে এবং অবহেলাজনিত দায়িত্বহীন পদক্ষেপে সেনা কর্মকর্তাদের প্রাণহানি ঘটেছে বলে মারাত্মক অভিযোগ এনেছিল? সামরিক বেসামরিক উভয় পক্ষের সহাবস্থান এবং রাজনৈতিক নেতৃত্বের প্রতি সশস্ত্র বাহিনীর আনুগত্যের প্রশ্নে ঊর্ধ্বে রাখার উদ্দেশ্যে এই স্পর্শকাতর বিষয় যথাযথ ঔদার্য ও দূরদর্শিতার সাথে এমনভাবে সমাধান করা উচিত যাতে কোনো পক্ষের সামান্যতম সন্দেহ জাগার সুযোগ না থাকে। ঢাকা ইংরেজি দৈনিক দ্য নিউ ওয়েজ সম্পাদকীয় মন্তব্যে বলেছেন, তদন্ত কমিটি সম্পর্কে জনগণের মনে এমন প্রত্যাশা ছিল যে এটা এ নারকীয় ঘটনার জড়িতদের পরিচিতি উদ্ঘাটন ছাড়াও প্রকৃত হোতাদের খুঁজে বের করবে। এ হত্যাকাণ্ডের মূল পৃষ্ঠপোষকদের পরিচয় নির্ণয় করাও অতীব জরুরি, যাতে দেশবাসী অনাগত দিনেও এদের সম্বন্ধে সজাগ থাকতে পারে। এ লক্ষ্যে সরকারকে এ বিষয়টি সুনিশ্চিত করতে হবে যে তদন্ত সত্যিকার অর্থেই ফলপ্রসূ ও কার্যকর হচ্ছে। যতই শক্তিধর ও প্রভাবশালী হোক না কেন, তদন্তকে কোনোভাবেই অদৃশ্য কোনো মহলের চাপের কাছে আপোস করতে দেওয়া যাবে না। ঢাকার আরেকটি শীর্ষ পর্যায়ের দৈনিক দ্য ডেইলি স্টার 29 মে 2009 সম্পাদকীয় মন্তব্যে লিখেছে, সাংবাদিকদের কাছে বিলিকৃত তদন্ত প্রতিবেদনে 7 পৃষ্ঠার সারমর্ম দুর্ভাগ্যবশত 25-26 ফেব্রুয়ারিতে সংঘটিত হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে পারেনি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, তদন্ত কমিটি পিলখানায় দুঃখজনক হত্যাকাণ্ডের পেছনে শক্তিধর অনুঘটকদের চিহ্নিত করার অক্ষমতা নিজেই স্বীকার করেছে। প্রতিবেদনে কিছু ইঙ্গিতবহ বিষয় থাকলেও সামগ্রিক অবস্থা এমন যে প্রতিবেদনটি মূলত অপ্রাসঙ্গিক ও অনির্ণায়ক। এ প্রতিবেদনে নির্বাচিত অতি ক্ষুদ্রাংশ 2.3% প্রকাশ নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ চাতুর্যের মাধ্যমে সরকার দায়িত্ব পালনের স্বচ্ছতার প্রমাণ দিতে চাইছে, অথচ এ প্রতিবেদন জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে এবং রহস্য উদ্ঘাটনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। সরকার কর্তৃক বেঁধে দেয়া পূর্বশর্ত এ কমিটিকে হত্যাকাণ্ডের গুপ্ত মূল কুশলীদের মুখোশ উন্মোচনে ব্যর্থ করেছে। তদন্ত অনেকটা লোক দেখানো, যা প্রতারণা ও তামাশার শামিল। এটা ছিল অর্থ ও সময়ের অপচয়। সরকার চায়নি প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক। জনগণের এমন ধারণা পোষণ করার যথেষ্ট যুক্তি রয়েছে যে সরকার নিশ্চিত ছিল যে কোনো ধরনের স্বাধীন ও সঠিক তদন্ত পিলখানা হত্যাকাণ্ডের দেশি বিদেশি অর্থায়নকারী, উস্কানিদাতা ও সংগঠকদের চিহ্নিত করতে সক্ষম হবে। সরকার হয়তো জানত ঘাতকদের মূল শক্তির মুখোশ
উন্মোচন সরকারের জন্য শুভ হবে না। এ কারণেই সরকার স্বাধীন তদন্ত কমিটি গঠন না করে কেবলমাত্র হাত পা বাঁধা তদন্ত কমিটি দিয়ে তদন্তের নামে মূল নায়কদের ধরাছোঁয়ার বাইরে রেখেছে। কে জানে, এমন ধরনের প্রতারণামূলক তদন্ত চালানোর নীল নকশা হয়তো হত্যাকাণ্ডের আগেই প্রস্তুত ছিল। এ ধরনের দায় সারানো ধরনের অপূর্ণাঙ্গ তদন্ত আবার তার আংশিক প্রকাশ দুঃখ ভারাক্রান্ত বাংলাদেশের জনগণকে জানতে দেয়নি কারা কেন তাদের সোনার সন্তানদের এমন নির্মমভাবে খুন করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় জানল না কোন জানি দুশ্মন বাংলাদেশের ওপর দুর্যোগের পর দুর্যোগ চাপিয়ে দিচ্ছে। এভাবে বাংলাদেশের দুশ্মনদের চিহ্নিতকরণ ও মুখোশ উন্মোচনের একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল। তথ্যভিজ্ঞ মহলের মতে সরকারের চাহিদা মোতাবেক সরকার নিয়ন্ত্রিত তদন্ত কমিটিগুলো তাদের সীমিত ক্ষমতা ব্যবহার করে যেসব সীমিত ও অপূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করেছে, সরকারি চাপ সেগুলো পর্যন্ত নাকি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা যায়নি। অভিযোগ রয়েছে যে সরকার বিশেষভাবে সার্বক্ষণিক নজর রেখেছে যাতে তদন্ত কমিটিগুলো এ নির্মম হত্যাকাণ্ডের বহির্দেশীয় কুশলী ও পৃষ্ঠপোষক এবং তাদের স্থানীয় চরদের চিহ্নিত করার চেষ্টা হতে সার্বিক অর্থে বিরত থাকে। ওয়ার্কার্স পার্টির নেতা হায়দার আকবর খান রানো সরাসরি সরকারকে অভিযুক্ত করে বলেন, তদন্ত প্রতিবেদন নিয়ে সরকার যা করছে তাতে বোঝা যায় যে সরকার কোনো কিছু লুকানোর চেষ্টা করেছে। অন্তত জনগণ এখন সেরকমই ভাবছে। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের গুরুত্ব প্রসঙ্গে বলেন, এটা কোনো সাধারণ ঘটনা নয়। সুতরাং সেনাবাহিনীর প্রতিবেদন, সিআইডির প্রতিবেদন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন জনসাধারণে প্রকাশ করা উচিত। তাতে সব ধরনের সন্দেহ দূরীভূত হবে। এ বিষয়ে আলাপকালে ঢাকার প্রখ্যাত সাংবাদিক আব্দুল হাই শিকদার আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন রেখেছেন, তিনটি তদন্ত প্রতিবেদন অভিন্ন হবে কিনা? কাহার আখন্দর মতো একজন ব্যক্তিকে কেন এমন একটা লোমহর্ষক খুনের ঘটনার তদন্ত কর্মে নিয়োগ করা হলো? তিনি আরও জানতে চান, তিনটি তদন্ত কমিটির প্রতিবেদন তিন প্রকার হলে সরকার কোনটিকে গ্রহণ করবেন? অন্যদিকে প্রতিবেদন জমাদানকারী দুটি তদন্ত কমিটি স্বীকার করেছে তাদের তদন্ত অসম্পূর্ণ এবং ব্যাপক তদন্ত হওয়া দরকার। অন্যদিকে পিলখানা হত্যাকাণ্ড ঘটার 10 মাস পরেও সিআইডির তদন্ত কমিটির প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি। কবে প্রতিবেদন জমা দেওয়া হবে তাও সঠিক বলা যাচ্ছে না। এই গ্রন্থের ইংরেজি সংস্করণে বাণিজ্য মন্ত্রীকে উদ্ধৃত করে বলা হয়েছিল জুলাই মাস 2009 এর শেষের দিকে ওই প্রতিবেদন জমা দেওয়া হবে। এরপর 5 মাস কেটে গেল। তদন্ত কমিটিগুলোর সমন্বয়ক কি ধরনের সমন্বয় করলেন জাতি তাই বুঝতে পারল না। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।